বোনের বিয়েতে মেহেদি লাগানোর প্রোগ্রাম। আমিও হাতে মেহেদি লাগাব ভেবেছি, কিন্তু মেহেদিওয়ালি অনেক ব্যস্ত। ছেলে বলল, মা আমি পারি মেহেদি লাগাতে। ইউটিউব দেখে শিখেছি। আমি হাসলাম। সে আমার হাতেলিতে কোণ কেটে সুন্দর করে মেহেদি আঁকতে লাগল। বেশ ভালোই পারে। হঠাৎ সে আমার হাত ধরে চুমু খেল। আমি বললাম, এসব কি? সে বলল, মেহেদি শুকাতে সাহায্য করছি। কিন্তু তার চোখে অন্য কিছু। সে বলল, মা এই মেহেদি যত লাল হবে আমার ভালোবাসাও তত গাঢ় হবে। আমি বুঝতে পারছিলাম না। সে আমার আরেক হাতে নিজের নাম লিখতে শুরু করল। আমি বললাম, এটা কি করছিস? সে বলল, আমার নাম তোমার হাতে। মেহেদি শুকিয়ে লাল হয়ে উঠল। সে আমার হাত ধরে বলল, দেখো কত সুন্দর। এই হাতে আমার নাম কত ভালো লাগছে। আমি বললাম, পাগল? সে বলল, হ্যাঁ, তোমার জন্য পাগল। মা আমি তোমাকে ভালোবাসি। এই মেহেদি যেমন তোমার হাতে রাঙিয়েছে তেমনি তুমিও আমার জীবনে রং এনে দাও। তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে বিয়ে করব। মেহেদির গন্ধ হাতে লেগেছিল। তার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। সে সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী ভট্টাচার্য। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ ভট্টাচার্য, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর তন্বী। সৌরভ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তন্বী ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটি বলতে গিয়ে আমার মনে পড়ে গেল সেই অদ্ভুত দিনগুলোর কথা। সৌরভ যখন আমার হাতে মেহেদি লাগাচ্ছিল তখন আমার মনে হয়েছিল এ যেন কোনো স্বপ্ন। কিন্তু যা ঘটেছিল তারপরে তা ছিল আরও বিস্ময়কর। সেদিন মেহেদি লাগানোর পর সৌরভ বলেছিল, মা তোমার হাতের এই নকশা দেখে আমার মনে হচ্ছে এখানে কোনো গোপন বার্তা লুকিয়ে আছে। আমি হেসে বললাম, কি সব বলিস রে পাগল। কিন্তু সে গভীরভাবে তাকিয়ে রইল আমার হাতের দিকে। মা এই নকশাটা দেখো। এটা যেন কোনো পুরানো মানচিত্রের মতো লাগছে। সৌরভ তার আঙুল দিয়ে মেহেদির রেখাগুলো অনুসরণ করতে লাগল। এই বাঁকাটা যেন নদীর মতো, আর এই গোলটা যেন কোনো পুকুর বা হ্রদ। আমি আরও মনোযোগ দিয়ে দেখলাম। সত্যিই তো, মেহেদির নকশাটা দেখতে অনেকটা মানচিত্রের মতো লাগছিল। হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার দাদিমার কথা। তিনি বলতেন, আমাদের পুরানো বাড়িতে নাকি কোনো গুপ্তধন লুকানো আছে। সৌরভ, তুই কি মনে করিস এটা সত্যি কোনো মানচিত্র হতে পারে? আমি জিজ্ঞেস করলাম। সে উত্তেজিত হয়ে বলল, মা চলো আমরা দাদিমার পুরানো বাড়িতে গিয়ে খোঁজ করি। হয়তো সত্যিই কিছু একটা পাবো গো। পরের দিন সকালে আমরা রওনা দিলাম আমাদের পুরানো গ্রামের বাড়িতে। পথে যেতে যেতে সৌরভ বলল, মা তুমি জানো দাদিমা আমাকে একবার বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা নাকি ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। হয়তো তারা কোনো গুরুত্বপূর্ণ দলিল বা সোনাদানা লুকিয়ে রেখে গিয়েছেন গু। গ্রামে পৌঁছে আমরা দেখলাম পুরানো বাড়িটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। কিন্তু এখনও টিকে আছে। আমার হাতের মেহেদির নকশা অনুযায়ী আমরা খোঁজ শুরু করলাম। প্রথমে উঠোনের পূর্ব দিকে গেলাম, যেখানে একটা পুরানো তুলসী মঞ্চ ছিল। এখানে নকশা অনুযায়ী একটা বাঁক আছে, সৌরভ বলল। আমরা তুলসী মঞ্চের পাশে খুঁড়তে শুরু করলাম। প্রায় ২ ফুট গভীরে হঠাৎ করে আমাদের কোদাল শক্ত কিছুতে ঠেকল। মা এখানে কিছু একটা আছে, সৌরভ চিৎকার করে উঠল। আমরা আরও সাবধানে খুঁড়ে একটা পুরানো কাঠের বাক্স বের করলাম। বাক্সটা খুলতেই আমাদের চোখ চকচক করে উঠল। ভিতরে ছিল পুরানো সোনার গহনা, রূপার থালাবাটি, আর কিছু পুরানো দলিল। মা আমরা সত্যিই গুপ্তধন পেয়ে গেছি, সৌরভ আনন্দে চিৎকার করে উঠল। কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল। দলিলগুলো পড়তে গিয়ে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষ রামচন্দ্র ভট্টাচার্য ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতেন এবং বিপ্লবীদের সাহায্য করতেন। একটা দলিলে লেখা ছিল, যে দিন দেশ স্বাধীন হবে সে দিন এই ধন আমার বংশধরদের কাজে লাগবে। তবে মনে রাখবে, এই ধন শুধু তাদেরই যারা দেশকে ভালোবাসে এবং মানুষের সেবা করে। আমরা বুঝতে পারলাম যে এই গুপ্তধন আসলে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ। কিন্তু এর সাথে একটা শর্ত ছিল। আমাদের এই সম্পদ দিয়ে দেশের মানুষের উপকার করতে হবে। সৌরভ বলল, মা আমার একটা পরিকল্পনা আছে। এই অর্থ দিয়ে আমরা গ্রামে একটা স্কুল করব।
যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে গি। আমার মন ভরে গেল গর্বে। আমার ছেলে কত বড় মনের। তার কথাম তো আমরা ঠিক করলাম যে এই অর্থ দিয়ে একটা স্কুল প্রতিষ্ঠা করব। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। পরের সপ্তাহে যখন আমরা স্কুলের কাজ শুরু করলাম, তখন গ্রামের মানুষজন আমাদের সাহায্য করতে এগিয়ে এলো। কিন্তু হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। একদিন রাতে কিছু অসৎ লোক আমাদের কাছে এলো। তারা জানতে পেরেছিল যে আমরা গুপ্তধন পেয়েছি। তারা চাইল যে আমরা তাদের সেই ধনের একটা বড় অংশ দিয়ে দিই, না হলে তারা আমাদের কষ্ট দেবে। আপনারা চুপচাপ টাকা দিয়ে দিন, না হলে পরিণাম ভালো হবে না, তাদের নেতা বলল। কিন্তু সৌরভ সাহস দেখিয়ে বলল, আমরা এই অর্থ দিয়ে স্কুল করব। আপনাদের দেব না গি। তারা রেগে গিয়ে আমাদের ধমক দিয়ে চলে গেল। কিন্তু আমরা জানতাম তারা আবার ফিরে আসবে। পরের দিন আমি গ্রামের মুরব্বিদের কাছে গিয়ে সব কিছু বললাম। তারা বললেন, নন্দিনী, তুমি ঠিক কাজটাই করছ। আমরা তোমাদের সাহায্য করব। সেই রাতে যখন সেই দুষ্ট লোকেরা আবার এলো, তখন পুরো গ্রামের মানুষ আমাদের পাশে দাঁড়াল। তারা দেখল যে সবাই একসাথে আছি, তাই আর কিছু না বলে চলে গেল। এরপর থেকে আমাদের স্কুলের কাজ দ্রুত এগিয়ে চল। মাত্র ৩ মাসে আমরা একটা সুন্দর স্কুল তৈরি করলাম। স্কুলের নাম দিলাম শহীদ রামচন্দ্র ভট্টাচার্য বিদ্যানিকেতন গু। স্কুল খোলার দিন পুরো গ্রাম উৎসবমুখর হয়ে উঠল। প্রায় ১০০ বাচ্চা ভর্তি হল। সবচেয়ে বড় কথা হল, এই স্কুলে পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি বইখাতা, স্কুল ড্রেসও বিনামূল্যে দেওয়া হতো। কিন্তু গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ তখনই শুরু হল। স্কুল খোলার ১ মাস পর একদিন একজন বৃদ্ধ মানুষ স্কুলে এসে হাজির হল। তার নাম কালীপদ বাবু। তিনি বললেন, আমি শুনেছি এই স্কুলটা রামচন্দ্র ভট্টাচার্যর নামে করা হয়েছে। আমার কিছু জরুরি কথা আছে আপনাদের সাথে গিয়ে। আমরা তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। তিনি বললেন, আমি রামচন্দ্র বাবুর একজন সহকর্মী ছিলাম। আমরা একসাথে স্বাধীনতা সংগ্রাম করেছি। তিনি আমাকে একবার বলেছিলেন যে তিনি একটা গোপন সুড়ঙ্গ তৈরি করেছেন যেটা দিয়ে জরুরি সময়ে পালানো যায়। সেই সুড়ঙ্গের শেষ মাথায় আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রেখেছিলেন গু। আমাদের চোখ আবার চকচক করে উঠল। সেই সুড়ঙ্গটা কোথায়? সৌরভ জিজ্ঞেস করল। তোমাদের পুরানো বাড়ির রান্নাঘরের নিচে, কালীপদ বাবু বললেন। পরের দিন আমরা আবার পুরানো বাড়িতে গেলাম। রান্নাঘরের মেঝেতে খুঁজতে গিয়ে একটা আলগা পাথর পেলাম। সেটা সরাতেই দেখা গেল একটা গোপন সুড়ঙ্গের মুখ। মা, এটা তো দারুণ, সৌরভ উত্তেজিত হয়ে বলল। টর্চ নিয়ে আমরা সুড়ঙ্গের ভিতরে ঢুকলাম। প্রায় ৫০ গজ গিয়ে একটা গোপন কক্ষ পেলাম। সেখানে ছিল আরও কিছু দলিল, একটা পুরানো বন্দুক এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পেলাম সেটা ছিল একটা চিঠি। চিঠিতে রামচন্দ্র বাবু লিখেছিলেন, আমার প্রিয় বংশধরেরা, যদি তোমরা এই চিঠি পড়ো তাহলে বুঝবে যে তোমরা সঠিক পথে আছো। আমার সব সম্পদ তোমরা পেয়েছ। কিন্তু মনে রাখবে, এই সম্পদের আসল মূল্য তখনই হবে যখন তোমরা এটা দিয়ে মানুষের কল্যাণ করবে। আমি চাই আমার বংশধরেরা সবসময় সৎ পথে থাকবে এবং দেশের সেবা করবে গু। আমাদের চোখে পানি এসে গেল। আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষ কতটা মহান মানুষ ছিলেন। এরপর আমরা সেই গোপন কক্ষটাকে একটা জাদুঘরে পরিণত করলাম। স্কুলের বাচ্চারা এসে দেখতে পারত কিভাবে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য লড়াই করেছিলেন। কিন্তু আরও একটা চমক বাকি ছিল। কয়েক মাস পর একদিন একজন সরকারি কর্মকর্তা এলেন। তিনি বললেন, আমরা শুনেছি আপনাদের একটা ঐতিহাসিক স্থান আছে। আমরা এটাকে সরকারিভাবে সংরক্ষিত করতে চাই। এভাবে আমাদের পুরানো বাড়ি এবং গোপন সুড়ঙ্গটা একটা জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পেল। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মন ভরে যায় গর্বে। আমার হাতের মেহেদির সেই নকশা আমাদের জীবনে এত বড় পরিবর্তন এনে দিয়েছে। সৌরভ এখন একজন সফল শিক্ষাবিদ হয়েছে। আমাদের স্কুল থেকে শত শত ছাত্রছাত্রী পাস করে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা আমাদের পূর্বপুরুষের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমরা দেশের সেবা করেছি, মানুষের উপকার করেছি। আজও যখন আমি আমার হাতের দিকে তাকাই তখন মনে হয় সেই মেহেদির নকশাটা যেন এখনও দেখতে পাচ্ছি, সেই রহস্যময় মানচিত্র যা আমাদের জীবনে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার উপহার দিয়েছে। সৌরভ এখন বলে, মা, তোমার হাতের সেই মেহেদি আমাদের পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমি আজীবন কৃতজ্ঞ থাকব সেই দিনের জন্য। আর আমি মনে মনে ধন্যবাদ দিই আমার পূর্বপুরুষকে, যিনি আমাদের এমন একটা সুন্দর জীবন উপহার দিয়ে গেছেন।
কখনো কখনো ভাবি, যদি সেই দিন মেহেদিওয়ালি ব্যস্ত না থাকত, তাহলে হয়তো এই অ্যাডভেঞ্চারটাই হতো না। কিন্তু ভাগ্য বুঝি আমাদের জন্য এই সুন্দর পরিকল্পনাটা করেই রেখেছিল। আজ তন্বীও বড় হয়ে স্কুলের শিক্ষক হয়েছে। সে আমাদের সেই স্কুলেই পড়ায়। এভাবে আমাদের পরিবারের সাথে জড়িয়ে আছে সেই স্কুলের ইতিহাস। প্রদীপও খুব গর্বিত। সে বলে, আমার পরিবার দেশের জন্য কত সুন্দর একটা কাজ করেছে গিয়ে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়ে যায়নি। স্কুল চালু হওয়ার 1 বছর পর একদিন সৌরভ আমার কাছে এসে বলল, মা, আমার একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দাদামশাই এসে বলেছেন যে আরও একটা গোপন কক্ষ আছে গিয়ে। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো সৌরভের কল্পনা। কিন্তু সে এত বিস্তারিত বর্ণনা দিল যে আমার মনেও সন্দেহ জাগল। সে বলল, মা, স্বপ্নে দেখেছি পুরানো বাড়ির পুকুরের নিচে একটা পাথরের গুহা আছে। সেখানে আরও গুরুত্বপূর্ণ কিছু লুকানো আছে গি। সেই রাতে আমার নিজেরও একটা অদ্ভুত স্বপ্ন হল। দেখলাম এক বৃদ্ধ মানুষ, যাকে আমি চিনি না, কিন্তু মনে হচ্ছিল পরিচিত। তিনি আমাকে বলছেন, নন্দিনী, তোমার কাজ এখনও শেষ হয়নি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন জিনিসটা এখনও খুঁজে পাওনি গিয়ে। পরের দিন সকালে আমি সৌরভকে স্বপ্নের কথা বললাম। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম যে আমাদের দুজনেরই একই রকম স্বপ্ন। মা, চলো আজই গিয়ে পুকুরটা খোঁজ করি, সৌরভ বলল। আমরা আবার গ্রামে পৌঁছলাম। পুরানো পুকুরটা অনেক দিন ধরে শুকিয়ে গেছে। শুধু কিছু কাদা আর জল জমে আছে। আমরা স্থানীয় কিছু লোককে দিয়ে পুকুরটা পরিষ্কার করালাম। পুকুরের তলায় গিয়ে দেখি সত্যিই একটা বড় পাথরের চাই আছে। সেটা সরাতেই দেখা গেল একটা প্রাকৃতিক গুহার মুখ। মা, আমাদের স্বপ্ন সত্যি হয়ে গেছে, সৌরভ চিৎকার করে বলল। আমরা গুহার ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি দেওয়ালে অনেক চিত্রকর্ম আঁকা। এগুলো দেখে মনে হচ্ছিল খুব পুরানো। হয়তো কয়েকশো বছরের পুরানো। এগুলো কি আমাদের পূর্বপুরুষদের আঁকা? আমি ভাবলাম। গুহার আরও গভীরে গিয়ে আমরা একটা পাথরের বেদি পেলাম। সেখানে রাখা ছিল একটা সোনার পাত্র। পাত্রের ভিতরে ছিল একটা অদ্ভুত ধাতুর তৈরি বই। এটা কি? আমি অবাক হয়ে বললাম। সৌরভ বইটা খুলে দেখল। পাতাগুলো ছিল ধাতুর তৈরি আর তাতে খোদাই করা ছিল অদ্ভুত সব লেখা। মা, এগুলো সংস্কৃত ভাষায় লেখা মনে হচ্ছে। আমার এক বন্ধু আছে যে সংস্কৃত জানে। তাকে দিয়ে পড়াবো। পরের সপ্তাহে সৌরভের বন্ধু অনির্বাণ এসে বইটা দেখল। সে পড়ে শোনাল যে এই বইতে প্রাচীন ভারতের গুপ্তবিদ্যার কথা লেখা আছে। এতে আছে ঔষধ তৈরির পদ্ধতি, জ্যোতিষশাস্ত্র এবং প্রাচীন গণিত। এটা তো একটা অমূল্য ঐতিহাসিক দলিল, অনির্বাণ বলল। আমরা বুঝতে পারলাম যে এই আবিষ্কার শুধু আমাদের পরিবারের জন্য নয়, বরং পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করলাম। তারা এসে গুহাটা দেখে অভিভূত হয়ে গেলেন। এটা প্রায় 500 বছরের পুরানো একটা গুহা মন্দির, প্রত্নতত্ত্ববিদ ড মিশ্র বললেন। এখানে যে বইটা পেয়েছেন সেটা মধ্যযুগীয় ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি গি। এভাবে আমাদের পুরানো বাড়ি হয়ে উঠল একটা জাতীয় গুরুত্বের প্রত্নতাত্ত্বিক স্থান। সরকার এখানে একটা গবেষণা কেন্দ্র স্থাপন করল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, এই পাণ্ডুলিপিতে যে ঔষধের কথা লেখা ছিল সেগুলো পরীক্ষা করে দেখা গেল যে অনেক রোগের জন্য খুবই কার্যকর। এই প্রাচীন জ্ঞান আধুনিক চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব আনতে পারে, ডাক্তাররা বললেন। আমরা ঠিক করলাম যে এই জ্ঞান সবার সাথে ভাগ করে নেব। আমাদের স্কুলের পাশেই একটা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র খোলা হল। এদিকে তন্বী বড় হয়ে একজন দক্ষ গবেষক হয়ে উঠেছে। সে এই প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করছে। তার গবেষণা দেশে বিদেশে স্বীকৃতি পেয়েছে। মা, তোমার হাতের সেই মেহেদি আমাদের পুরো জীবনটাই বদলে দিয়েছে, তন্বী বলে। আমি এখন বুঝতে পারি যে সব কিছুরই একটা কারণ আছে গি। একদিন প্রদীপ বলল, নন্দিনী, তোমার সেই মেহেদির গল্প শুনে আমার মনে হয় এ যেন কোনো দৈবিক ব্যাপার। এত কিছু একসাথে ঘটা সম্ভব? আমি হেসে বললাম, হয়তো আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। তারা চেয়েছিলেন আমরা তাদের রেখে যাওয়া ঐতিহ্য রক্ষা করি। এর কয়েক বছর পর সৌরভ বিয়ে করল একটা ভালো মেয়েকে। তার স্ত্রী অর্চনাও আমাদের এই কাজে যোগ দিল। তারা দুজনে মিলে স্কুলটাকে আরও বড় করল। অর্চনা বলল, মা, আমি যখন প্রথম এই পরিবারে এসেছি তখন সৌরভ আমাকে পুরো গল্পটা বলেছিল। আমার কাছে এটা যেন রূপকথার মতো লেগেছিল। কিন্তু এখন দেখছি সব সত্যি, সে যোগ করল। স্কুলে এখন প্রায় 500 ছাত্রছাত্রী পড়ে। আমাদের তৈরি করা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন শত শত রোগী আসে। একদিন একজন বিদেশি গবেষক এলেন।
তিনি বললেন, আপনাদের এই আবিষ্কার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আমরা এই প্রাচীন গানকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে নতুন ওষুধ তৈরি করতে চাই। আমরা রাজি হলাম, কিন্তু শর্ত দিলাম যে এই ওষুধগুলো যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। এভাবে আমাদের একটা ছোট্ট আবিষ্কার হয়ে উঠল একটা আন্তর্জাতিক প্রকল্প। আমাদের গ্রামে এখন দেশ-বিদেশ থেকে গবেষকরা আসেন। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হল যখন আমরা দেখি আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হচ্ছে। একটা মেয়ে যার নাম রীতা, সে আমাদের স্কুল থেকে পাস করে এখন একজন বিখ্যাত গায়িকা হয়েছে। সে এখনও আমাদের কাছে আসে। আন্টি, আপনাদের স্কুল আমার জীবন বদলে দিয়েছে, রীতা বলে। আপনারা না থাকলে আমি হয়তো কোনোদিন স্কুলেই যেতে পারতাম না গিয়ে। এমন অনেক গল্প আছে। প্রতিটা বাচ্চার জীবনে আমাদের স্কুলের অবদান আছে। সৌরভ এখন স্কুলের প্রধান শিক্ষক। সে বলে, মা, মাঝে মাঝে মনে হয় সেই দিনের কথা যখন তোমার হাতে মেহেদি লাগাচ্ছিলাম। কে জানত যে সেটা আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনবে গি। তন্বী এখন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার গবেষণার কাজ নিয়ে বিদেশেও প্রশংসিত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। মা, আমি যখন ছোট ছিলাম তখন কখনো ভাবতে পারিনি যে আমাদের পরিবার একদিন এত বিখ্যাত হবে, তন্বী বলে। প্রদীপও এখন গর্বিত। সে স্থানীয় পঞ্চায়েতের সদস্য হয়েছে। আমাদের গ্রামের উন্নয়নে কাজ করছে। নন্দিনী, তোমার সেই মেহেদির বরকতে আমাদের পুরো পরিবার ধন্য হয়ে গেছে, সে বলে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হলো যে আমাদের পরিবারের সবাই একসাথে আছি। আমরা সবাই মিলে একটা বড় উদ্দেশ্যের জন্য কাজ করছি। গত মাসে আমাদের স্কুলের 10 বছর পূর্তি হল। সেই উপলক্ষে একটা বড় অনুষ্ঠান হয়েছিল। পুরো গ্রাম উৎসবে মেতে উঠেছিল। অনুষ্ঠানে আমাকে বক্তব্য দিতে বলা হয়েছিল। আমি বলেছিলাম, এই সব কিছুর শুরু হয়েছিল একটা সাধারণ মেহেদি লাগানো থেকে। কিন্তু সেই ছোট্ট ঘটনা আমাদের জীবনে এত বড় পরিবর্তন এনেছে যে আমি এখনও বিশ্বাস করতে পারি না। আমি বিশ্বাস করি যে জীবনে কোনো ঘটনাই আকস্মিক নয়। সব কিছুরই একটা অর্থ আছে, একটা উদ্দেশ্য আছে গি। অনুষ্ঠানে এসেছিলেন আমাদের এলাকার বিধায়ক, জেলা শাসক এবং অনেক বিশিষ্ট ব্যক্তি। বিধায়ক বলেছিলেন, ভট্টাচার্য পরিবার আমাদের জেলার গর্ব। তারা দেখিয়ে দিয়েছেন যে একটা পরিবার কিভাবে সমাজের কল্যাণে কাজ করতে পারে গি। এই সব শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। মনে পড়ে গিয়েছিল সেই দিনের কথা যখন সৌরভ আমার হাতে মেহেদি লাগাচ্ছিল। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার বয়স হয়েছে প্রায় 50 বছর। কিন্তু আমার উৎসাহ কমেনি। আমরা এখনও নতুন নতুন পরিকল্পনা করি। সৌরভের এখন 2টো বাচ্চা। তারাও আমাদের স্কুলে পড়ে। নাতিনাতনীদের দেখে মনে হয় আমাদের ঐতিহ্য এগিয়ে চলবে। দাদিমা, তুমি আমাদেরও মেহেদি লাগাবে? ছোট নাতনি রিনি জিজ্ঞেস করে। আমি হেসে বলি, অবশ্যই। কিন্তু দেখবে, তোমার হাতের মেহেদিতেও হয়তো কোনো রহস্য লুকিয়ে থাকবে গু। এই হলো আমাদের গল্প। একটা সাধারণ মেহেদির নকশা থেকে শুরু হয়ে এমন একটা অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার, যেখানে ছিল রহস্য, রোমাঞ্চ, আবিষ্কার এবং শেষে মহৎ একটা উদ্দেশ্য। আর সবচেয়ে বড় কথা, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, বরং একসাথে ভালো কাজ করা, একে অপরকে সাহায্য করা এবং সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করা। আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য আরও কী রহস্য অপেক্ষা করছে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের পরিবার যাই করবে সেটা হবে সবার মঙ্গলের জন্য। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে।
একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল।
জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল।
কিলোতে বরিয়ায় চলছে 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 Good.
কিলোতে ভরিয়ে ফেলছে 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 Good.
Kilode boriye belki. 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 Kilode boriye belki.
কিলোতে বরিয়ায় ফেলছে 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 কিলোতে বরিয়ায় ফেলছে
কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে কিলোতে ভরিয়ায় ফেলছে
কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে কিলোতে ভরিয়ে ফেলছে
কিলোতে বরিয়ায় ফেলছে আস্তে 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 কিলোতে বরিয়ায় ফেলছে আস্তে
Kilo'da boruya bölünecek. 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 Kilo'da boruya bölünecek.
Kilo'da boruya mevcut. 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 Kilo'da boruya mevcut.